ভাল্লুক থেকে ভালকি কথাটি এসেছে। এখন যদি ইতিহাস ঘেঁটে দেখতে হয় তাহলে ইতিহাসকে না গল্পের মতন করে বললেই বেশি ভালো লাগে, কেননা আত্মীয়ের আত্মজীবনী শোনাচ্ছে বাঘের গল্প ভূতের গল্প শোনা অনেক ভালো। বহুকাল আগে একটা জঙ্গল ছিল এবং জঙ্গলে রাজা ছিল ভাল্লুক, কারণ এখানে বাঘ সিংহের তেমন উপদ্রব ছিল না। ভাল্লুক অনায়াসে বিচরণ করতো এই জঙ্গল। একদিন ভাল্লুকের পিছন পিছন এই জঙ্গলে এসে উপস্থিত হলো শিকারী। ভাল্লুকের শিকার করতে শুরু করলো সেই শিকারী। ভাল্লুকের এইভাবে জীবন শেষ হতে লাগলো, দিনের পর দিন কাটতে লাগলো, রাতের পর রাত কাটতে লাগলো, আর ভাল্লুক শিকার হতে লাগলো। কিন্তু ভাল্লুকও কম যায় না, কেননা মানুষকে যদি সে ফাঁকা হাতে পেয়ে যায় তাহলে ভাল্লুক মানুষকেও ছাড়বে না। তাই একসময় ভাল্লুকেরও সুযোগ এলো, তখন মানুষ পালিয়ে কুল পেল না এবং ভাল্লুক প্রমাণ করলো যে এই জঙ্গলের রাজা সে। তখন মানুষ উপলব্ধি করলো যে এই ভাল্লুককে শিকার করার জন্য দরকার একটা আস্তানা। তখন সৃষ্টি হলো এই ভালকি মাচানের। ভাল্লুক শিকার করার জন্য এটা তৎকালীন জমিদার এবং সামন্তরা নির্মাণ করেছিলেন। কথিত আছে এর মধ্যে একটি সুড়ঙ্গ আছে, বা সুড়ঙ্গটা কেন আছে সেটা জানা যায় না। বন্ধুরা, এই রাস্তাটা সোজা দিল্লি চলে গেছে, তাই এটাকে দিল্লি রোডও বলা হয়। কিন্তু এখন বর্তমানে এই জায়গাটা, এই রোডটার নাম হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। বাট এটা দিল্লি অব্দি গেছে, তাই জন্য অনেকে দিল্লি রোডও বলে, বাট এটা দুর্গাপুর অব্দি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। বর্ধমানের পরে ডান দিক থেকে যে রাস্তাটা চলে গেছে সেটা আমাদের বোলপুর অব্দিও নিয়ে যায়। রাস্তাটা নিরিবিলি থাকে আর খুব সুন্দর থাকে, আর রাস্তার দুই পাশে দেখার মতো অনেক কিছু রয়েছে। বন্ধুরা, পানাদ স্টেশন ক্রস করার পরে একটা গ্রাম্য রাস্তা, যেটা 15 কিলোমিটার মতন যেতে হবে ভালকি মাচানের উদ্দেশ্যে। আর এখন বাজে 4:30, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ভালকি মাচানের উদ্দেশ্যে। তখন প্রাকৃতিক সৌন্দর্য একটা অন্য রূপ ধারণ করলো, যদিও বিকেল হয়ে আসছিল। আর বিকেল বেলায় যে গোল্ডেন আওয়ারটা থাকে তখন একটা সৌন্দর্য অন্যরকম থাকে। দুই দিকে শুধু ধান ক্ষেত, তার মাঝে মাঝে একটা দুটো বাড়িঘর দেখা যাচ্ছে। আর বাড়িঘরগুলো অনবদ্য ছিল, দোতলা মাটির বাড়ি, চারিদিক দিয়ে মাটির দেয়াল দিয়ে ঘেরা এবং মাটির দেয়ালে বিভিন্ন নকশা কাটা। তারপরে যেতে যেতে কখনো চোখে পড়লো যে মাঠের মাঝখানে একটা দুটো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। Take the next left onto Bungalow Road, then your destination will be on the right. মাঝখান থেকে এইদিকে হবে, চলো এদিকে গিয়ে দেখা যাক। নাম মনে হচ্ছে এদিকে, না এদিকে নাম মনে হচ্ছে। Your destination is on the right. মাচানটা কোন দিকে? কর্দমাক্ত রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে। বাট আমি জানি না এখানে বুলেট নিয়ে যাওয়াটা কতটা সেফ, বাট তাও চলে এলাম। জঙ্গলের মধ্যে বিভিন্ন দিকে রাস্তা চলে গেছে। কোন দিকে মাচান? মাচান তো দেখা যাচ্ছে না।
পেয়েছি। জঙ্গলের মধ্যে তো ঘুরেই বেড়াচ্ছি। অরণ্যের অনেকটা ভিতরে প্রবেশ করে আমি উপলব্ধি করলাম যে ঘড়ির কাঁটা 6:30 ছুঁই ছুঁই। সুতরাং আর ভিতরে গিয়ে লাভ নেই, কেন একবার রাত হয়ে গেলে আমার ফিরতে অনেক সমস্যা হয়ে যাবে। আর এটা যদি সকালবেলা হতো তাহলে আমি আরও ভিতরে যেতাম, আরও অনেক কিছু এক্সপ্লোর করতাম। হয়তো এরকমভাবে চলতে চলতে অন্য রাজ্যেও যদি আমি চলে যেতাম তাহলে আমার কোনো সমস্যা ছিল না। জঙ্গলের মধ্যে রয়েছে, কিন্তু মাচানটা কোন দিকে রয়েছে সেটা বুঝতে পারছি না। পুরো জঙ্গলের মধ্যে পথ হারিয়ে গেছে। রাত্রি হতে যায়, রাতের বেলায় জঙ্গলের মধ্যে থাকাটা ইটস নট সেফ। এবার এখানে চলে এলাম ঠিকই, কিন্তু এখানে এসে যাবোটা কোন দিকে সেটা বুঝতে পারছি না। জঙ্গলের মধ্যে রয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখো, এইদিকে আসো। এই যে জিনিসটা দেখছো, এটা হচ্ছে উইয়ের ঢিপি। উইয়ের ঢিপি এটা। তো আবার আমি ভাবছি রাস্তায় উঠবো। রাস্তায় উঠে তারপরে আবার জিজ্ঞাসা করে জঙ্গলে দেবো। আর এখন 6টা বাজতেও যায়, বেশি লেট করাটাই জঙ্গলের মধ্যে ঠিক হবে না মনে হয়। কিছুটা ঘুরে চারিদিকটা দেখে আমি ঠিক করলাম যে এবার রাস্তায় ওঠা যাক। তারপর আমি অন্য কাউকে জিজ্ঞাসা করে ভালকি মাচানের যে মাচানটা সেইখানে যাব। বন্ধুরা, আমি আবার রাস্তার উপর উঠে এসেছি, কেননা জঙ্গলের মধ্যে কোথায় খুঁজবো, কোথায় ঘুরবো। চারিদিকে জঙ্গল, মাঝখানে একটা পিচের রাস্তা। সেই পিচের রাস্তার পাশেই রয়েছে মাচান। এখন এই মাচানটাকে নিয়ে অনেকে অনেক মত পোষণ করে। কারো কারো মতে জমিদার সামন্তরা ভাল্লুক শিকারের জন্য এই মাচানটাকে নির্মাণ করেছিলেন। আবার কারো কারো মতে এই মাচানটা গাণিতিক কোনো মাপঝোপের জন্য নির্মাণ করা হয়েছিল। তবে যাই হোক, আমার কাছে সবসময় এই গল্পগুলোর প্রাধান্য পায় যেই গল্পের থেকে আমি অ্যাডভেঞ্চার পাই। আমি ভূতে বিশ্বাস করি, কেননা ভূতের গল্প আমাকে রোমাঞ্চ দেয়। আর এখানেও প্রকৃতি একটা অন্যরূপ লাভ করেছে। আমি ধীরে ধীরে যত জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম, জঙ্গলের ঘনত্ব আরও বাড়তে লাগলো। কিছুদিন আগে শালবনির জঙ্গলে আমি হাতির মুখোমুখি হয়ে এটুকু বুঝতে পেরেছি যে প্রকৃতির কাছে, পশু পাখিদের কাছে আমাদের মানুষের বুদ্ধির জোর খাটলেও আমাদের মানুষের শক্তির জোর খুব একটা খাটে না। আমার চোখের সামনে একটা বাইককে যেভাবে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, তাই জন্য যদি এখন কোনো বন্যপ্রাণী আমার চোখের সামনে চলে আসতো আমি প্রচণ্ড ভয় পেয়ে যেতাম। আর তাছাড়াও এখন 7টা বাজতে যায়, জঙ্গলের আলো অনেকটাই কমে এসেছে। তাই ঠিক করলাম আর বেশি ভিতরে গিয়ে লাভ নেই। তবে হ্যাঁ, এই জায়গাগুলি এত সুন্দর যে এখানে বারবার আসা যায়। আর শীতকালে তো অবশ্যই আসবো। বাইকটা রাস্তাতেই রয়ে গেছে বন্ধুরা। মাচানো এখান দিয়ে দেখা যাচ্ছে না, এত ভিতরে চলে এসেছে। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। ওইদিকে জঙ্গলটা এত সুন্দর লাগছে, খুব ভালো। তখন বৃষ্টির জোরে নামবে, যখন তখন। এই যে মাচানের কাছে চলে এসেছে। আর পুরো জঙ্গল জুড়ে এই কাটা কাটা গাছগুলো ভরা।
আমি কিছুদিন আগে যখন গনগনিতে গেছিলাম, গনগনি মানে শিলাই নদীর পাড়ে এই গাছ ভর্তি ছিল। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এইখানের মাটিও কিন্তু লাল, এটাও ল্যাটেরাইট মৃত্তিকা। সুতরাং এই যে বেলটা আছে এটা সম্পূর্ণ লাল মাটি। এই জায়গার সবচেয়ে নিকটবর্তী এয়ারপোর্ট হচ্ছে কলকাতা এয়ারপোর্ট, এছাড়া আশেপাশে কোনো এয়ারপোর্ট নেই। আর যদি এখানে ট্রেনে করে আসতে চাও তাহলে হাওড়া আসানসোল সেকশনে ট্রেনে উঠতে হবে, তারপর মানকর স্টেশনে নামতে হবে এবং মানকর স্টেশন থেকে বা গুসকরা স্টেশন থেকে টোটো রিক্সা এগুলোকে নিয়ে তোমরা ভালকিমাচানে আসতে পারো। আর যদি রোড বাই গাড়ি নিয়ে বা বাইক নিয়ে যেতে হয় তাহলে তোমরা NH2 ধরে যাবে দুর্গাপুরের দিকে, গালসিতে আসবে। গালসি নামে একটা জায়গাতে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই রাস্তাটা চলে গেছে মানকরের দিকে। সেই মানকরের রাস্তা ধরে তোমরা ভালকিমাচানে গিয়ে পৌঁছাবে। গনগনি, ভালকিমাচানের দুটো জায়গায় আমাকে খুবভাবে ইমপ্রেস করেছে। আর শীতকালে এই জায়গাগুলোকে আমি আবার ভিজিট করব। আর আমি তোমাদেরও রিকোয়েস্ট করব তোমরা এখানে আসো, এসে ঘুরে যাও। খুবই সুন্দর জায়গা, নতুন মানে কাছাকাছি এত সুন্দর জঙ্গল, একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তোমাদের। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো। এখন আবার আমার 150 কিলোমিটার গাড়ি চালিয়ে যেতে হবে, মানে আজকে টোটাল আমি 300 কিলোমিটার জার্নি করতে চলেছি। তো সবাই খুব ভালো থাকবে, আর জয়েন বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের মেম্বার হও। কিপ লাভিং, কিপ সাপোর্ট।